রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই পড়ছে পশুর নদীতে, দূষণের মাত্রা ছাড়িয়েছে দ্বিগুণের বেশি। সুন্দরবনেও নেতিবাচক প্রভাব, পরিকল্পিত উদ্যোগ নেয়ার আহ্বান। খুলনায় ইজারায় নেয়া 3টি পাটকলের বেহাল দশা, 1 বছরেও চালু করা যায়নি বেশিরভাগ যন্ত্র। কাঙ্ক্ষিত উৎপাদন না হলেও কাজের পরিধি বাড়াতে কঠোর নির্দেশনা। 6.5 বছরেও শেষ হয়নি নড়াইলের বারুইপাড়া সেতুর কাজ। 65 কোটি টাকার ব্যয় দাঁড়িয়েছে 135 কোটিতে। নকশা জটিলতার খোঁড়া অজুহাত কর্তৃপক্ষের। এবং ঝিনাইদহে সেচ প্রকল্পের শত শত বিঘা জমি বেদখল, কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। থামছে না ভবদহের কান্না, যশোরে ডুবে আছে 52টি বিল ও শতাধিক গ্রাম। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি ইমদাদুল হক। পশুর নদী দিয়ে পরিবহন করা হয় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ। পাশেই তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই এবং পরিশোধনের পর গরম পানি পড়ছে নদীতেই। এতে দূষণের মাত্রা ছাড়িয়েছে দ্বিগুণেরও বেশি। এর নেতিবাচক প্রভাব পড়ছে সুন্দরবনের উপরও। হাজার কোটি টাকার মৎস্য সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। 2022 সালে বাগেরহাটের রামপালে চালু হয় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র। পশুর নদী দিয়ে পরিবহন করা হয় কয়লাবাহী জাহাজ। মাঝে মধ্যে এসব জাহাজডুবির ঘটনাও ঘটে। পাশেই তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই এবং পরিশোধনের পর গরম পানি পড়ছে নদীতে, সঙ্গে মিশছে নানা রাসায়নিকও। বিশেষজ্ঞরা বলছেন, তাপবিদ্যুৎ কেন্দ্র চালুর আগের চেয়ে বর্তমানে নদীর দূষণের মাত্রা বেড়েছে দ্বিগুণেরও বেশি। একই পরিসংখ্যান মাছের রেণুর। নদীতে জলজ প্রাণীর খাদ্য কমেছে অতিমাত্রায়। এর নেতিবাচক প্রভাব পড়েছে সুন্দরবনের উপরও। ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, বেন্থোস যাদের উপর নির্ভর করে আসলে জলজ প্রাণী বেঁচে থাকে, সেগুলো কিন্তু অতি মাত্রায় কমে গেছে, তাদের সংখ্যা কমে গেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে একসময় কিন্তু এটির স্বাভাবিক যে জীবন, নদীর যে একটা জীবন আছে, সেটি কিন্তু আর আগের মতো থাকবে না। এদিকে পশুর নদীতে কয়লা দূষণ নিয়ে সোচ্চার বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো। বিকল্প, আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহারে বিদ্যুৎ উৎপাদনের দাবি তাদের। সারা দুনিয়ায় কয়লা থেকে সরে আসতেছে। কয়লা এবং এলএনজি, অন্যান্য জীবাশ্ম জ্বালানি, এগুলো বন্ধ করে দিয়ে আমরা বায়ু বিদ্যুৎ, আমরা সৌর বিদ্যুৎ বা পানি বিদ্যুতের মধ্যে দিয়ে আমরা এই বিদ্যুৎ যে জ্বালানি সংকটের সমাধান করতে পারি। অর্থনীতিবিদরা বলছেন, সুন্দরবন অঞ্চলের হাজার কোটি টাকার মৎস্য সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। কস্ট বেনিফিট অ্যানালাইসিসে এটা কিন্তু ক্ষতির জায়গাটাই বেশি। অর্থাৎ দীর্ঘমেয়াদে যে ক্ষতিটা হয়, স্বল্প মেয়াদের যে আমার উপকারটা হয়, তার চেয়ে দীর্ঘমেয়াদের ক্ষতিটা অনেক বেশি হয়। বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হয় প্রায় 16,000 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা। খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের মধ্যে ইজারার মাধ্যমে চালু 3টির বেহাল দশা। 1 বছরে সক্ষমতার 1/4 যন্ত্র চালু করতে পারেনি নতুন মালিকরা। এ কারণে বাড়েনি প্রত্যাশিত কর্মসংস্থান, হয়নি কাঙ্ক্ষিত উৎপাদনও। এমন পরিস্থিতিতে কাজের পরিধি বাড়াতে কঠোর নির্দেশনা দিয়েছে বিজেএমসি। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের আরও একটি রিপোর্ট। এক ছাদের নিচে একদিকে পাটকলের তাঁত মেশিন ঘুরছে, শ্রমিকের ব্যস্ততা রয়েছে, তবে অন্যদিকে বড় একটি অংশ ফাঁকা পড়ে রয়েছে। খুলনার দৌলতপুর জুট মিলে গত 1 বছর ধরে এভাবেই চলছে পাটকলটির কার্যক্রম। আর্থিক ক্ষতির মুখে 2020 সালের জুলাইয়ে খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত জুট মিল বন্ধ করে দেয়া হয়। এতে চাকরি হারান স্থায়ী অস্থায়ী প্রায় 30,000 শ্রমিক। বেসরকারি খাতে ইজারা দেওয়ার পর 2023 সালের সেপ্টেম্বরে ফরচুন গ্রুপ চালু করে দৌলতপুর জুট মিল। পর্যায়ক্রমে আকিজ গ্রুপ চালু করে জেজেআই জুট মিল, ভারতীয় প্রতিষ্ঠান রিগাল গ্রুপ চালু করে ইস্টার্ন জুট মিল। পূর্ণাঙ্গভাবে চালুর কথা বলা হলেও 1 বছরেও সক্ষমতার 1/4 যন্ত্র চালু করতে পারেনি কর্তৃপক্ষ।
দৌলতপুর জুট মিলে 250 তাঁত মেশিন থাকলেও চলছে মাত্র 30টির মতো, প্রায় একই অবস্থা অন্যান্য মিলেও। এ কারণে বাড়েনি প্রত্যাশিত কর্মসংস্থান, উৎপাদন হয়নি কাঙ্ক্ষিত পণ্য। 4টা মিল যে আসলে চালু হয়েছে এটা নামে শুধুমাত্র চালু হয়েছে, শ্রমিকের কর্মসংস্থান হয় নাই। সরকারিভাবে পুনরায় চালু করা হোক এবং আমরা যাতে খালিশপুরে যারা শ্রম দিয়ে খাইতে পারি। চাহিদা বৈষম্যের একটা অবসান ঘটুক। দ্রুত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলা আধুনিকরণ করে যাতে পাটকলগুলা চালানো হয়। রাষ্ট্রায়ত্ত মিল চলবে, তখন এখানে শ্রমিকদের যেভাবে স্বার্থ রক্ষা হবে, প্রাইভেটাইজেশনে এইভাবে স্বার্থ রক্ষা হবে না। মালিক পক্ষ বলছে পুরনো শ্রমিকদের কর্মদক্ষতা কম থাকা ও বিজেএমসির অসহযোগিতায় প্রত্যাশিত উৎপাদন হচ্ছে না। আর বিজেএমসির দাবি পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য মিলগুলোকে চাপ দেয়া হচ্ছে। স্পেয়ার পার্টস ক্ষুদ্র যন্ত্রাংশ আমরা লোকালি পাচ্ছিলাম না, আশানুরূপ তাঁতিও খুঁজে পাইনি, স্পিনার খুঁজে পাই না। ইয়াং জেনারেশনকে গড়ে তোলার জন্য আমরা একটা উদ্যোগ নেই, সেখানেও খুব বেশি যে প্রোগ্রেস করতে পারছি তা বলা যায় না। তাদের উপরে সেই ইটা আছে যে তাদের সাথে যে কন্ট্রাক্ট অনুযায়ী তারা মিলগুলো পাক সেক্টর বা যার যার যে কন্ট্রাক্টে যেটা আছে সেই অনুযায়ী তারা পরিচালনা করবে বলে আমরা আশা করি। বেসরকারিভাবে চালু হওয়া এই 4টি পাটকলের মধ্যে জেজেআই মিলে প্রতিদিন গড়ে প্রায় 35 মেট্রিক টন এবং বাকিগুলোতে দৈনিক গড়ে 10 মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে। বেসরকারিভাবে চালুর পর শ্রমিকদের মাঝে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অর্থনীতিতে যে সম্ভাবনা দেখা দিয়েছিল, গত 1 বছরে তা পূরণ হয়নি। সংশ্লিষ্টদের অভিযোগ, বিগত সরকারের নানা ভুল সিদ্ধান্তে খালিশপুর শিল্পাঞ্চল ফিরে পায়নি তার হারানো ঐতিহ্য। পরিবর্তিত পরিস্থিতিতে এখন নতুন করে সিদ্ধান্ত নিয়ে মিলগুলোকে পুনর্জাগরণের দাবি সব মহলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনার পাটকল নিয়ে আরো জানবো। এই মুহূর্তে খুলনার দৌলতপুর জুট মিলের সামনে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, এক সময় খুলনা পরিচিত ছিল শিল্পনগরী হিসেবে এবং খুলনা শিল্পনগরী হিসেবে পরিচিত থাকার কারণ খুলনার এই যে খালিশপুর যে জায়গাটিতে আমরা রয়েছি, এই খালিশপুরে বেশ কয়েকটি পাটকল ছিল, কিন্তু সেই পাটকলগুলো এক প্রকার বন্ধ হয়ে থাকার কারণে নগরীর খালিশপুরে এখন কিন্তু মৃত শিল্পনগরী বা মৃত অবস্থায় রয়েছে বলা চলে। এখানে শ্রমিকদের সেই জায়গাটি এখন আর নেই। এর কারণ হিসেবে বলা যায় যে গত প্রায় 4 বছর আগে খুলনা অঞ্চলে যে 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল, এই পাটকলগুলো কিন্তু সরকার বন্ধ করে দেয়। পরবর্তীতে ইজারার মাধ্যমে কিছু পাটকল চালু হলেও সেগুলো কিন্তু কোনো মতে খুঁড়িয়ে চলছে। সেইগুলোর আসলে অবস্থান এখন কি এবং পরবর্তীতে আসলে কি হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট কুদরতি খোদা, যিনি পাটকল রক্ষা সমন্বিত নাগরিক পরিষদের সভাপতিও। কুদরত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাচ্ছি যে এই খুলনা শিল্পনগরী হিসেবে পরিচিত ছিল এই পাটকলগুলোর জন্যই। এটি রাষ্ট্রায়ত্ত পাটকল ছিল এবং প্রায় 30,000 শ্রমিক কাজ করতেন, যেটি কিন্তু গত 4 বছর ধরে বন্ধ এবং 4টি পাটকল চললেও কোনো মতে চলছে। আপনারা এই বেসরকারিভাবে চালু বিষয়টি কিভাবে দেখছেন? প্রথম কথা, একটু পূর্বের কথা বলতে হয় যে এই পাটকলগুলো বন্ধ হওয়ার কথা নয়। রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবেও চলবে, কিন্তু যেটা বলা হয়েছে, যেটা 2020 সালে জুন মাসে বন্ধ করা হয়েছে এবং বলা হয়েছে যে লোকসান যাচ্ছে। কিন্তু এই লোকসানের কারণে আমরা মনে করি না যারা এই পাটকল আন্দোলন করছে শ্রমিকরা কিংবা আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছি, শ্রমিকদের কারণে এটা বন্ধ হয়েছে। এটা হলো বিজেএমসির অদক্ষতা এবং বড় অংশের দুর্নীতির কারণে, অব্যবস্থাপনার কারণে আমরা মনে করি এটা মূলত এটা বন্ধ হয়েছে। শ্রমিকদের কারণে এটা বন্ধ হওয়ার কথা না। এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রভাবে চালু হওয়া উচিত। এটা এবং এর ফলে যেটা হয়, চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়। কেন, সরকারের যদি যখন একটা মিল চলে সরকারি ব্যবস্থাপনা, তখন তার আইন মেনে তার গ্র্যাচুইটি, তার বোনাস, তার প্রভিডেন্ট ফান্ড বিভিন্ন, এবং বেসরকারি খাতে যখন চলে আমরা লক্ষ্য করছি তাদের এই সুযোগ সুবিধাগুলো শ্রমিকরা পায় না। প্রকান্তরে তারা কিন্তু বঞ্চিত হয় নানানভাবে। সুতরাং যখনই সরকারি চলে এবং যখন বেসরকারি পাটকল চলে, তখন একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়। তার মানে কি এই যে 4টি পাটকল চালু হলো বেসরকারিভাবে, সেই প্রত্যাশার জায়গাটিকে আসলে পূরণ হয়নি, কর্মসংস্থান হয়নি, বা আপনার কি পাট পণ্য উৎপাদন বাড়েনি? প্রথম কথা হচ্ছে রাষ্ট্রীয় পাটকল রাষ্ট্রীয়ভাবে চালা হওয়া উচিত। এখন দ্বিতীয় প্রশ্ন আসে, যদি রাষ্ট্র যদি চালাতে না পারে, এবং এখানে দেখার দরকার আছে রাষ্ট্র কেন চালাতে পারলো না। যদি অদক্ষতা, দুর্নীতির কারণে হয়, তাহলে সেটাকে করা উচিত। আর যদি দেখা যায় না সত্যি সত্যি রাষ্ট্রের চালাতে অক্ষমতা হচ্ছে, তারা পাচ্ছে না, তারা আন্তরিকতা থাকতেও, তাহলে এটা বেসরকারিভাবে চিন্তা করা যেতে পারে। এবং ইভেন আমরা জানি গভর্নমেন্ট টু গভর্নমেন্টও প্রস্তাবনা, G2G2 প্রস্তাবনা আছে, চায়নার প্রস্তাবনা আছে, নানান ধরনের প্রস্তাবনা, সেগুলো বিবেচনা করা যেতে পারে। কিন্তু প্রথম প্রশ্নটি হচ্ছে, এর আগে আমরা প্রাইভেটাইজেশন বোর্ডের মাধ্যমে অনেক কারখানা কিন্তু আমরা প্রাইভেটাইজেশন করতে দেখেছি, বেসরকারি খাতে দেখেছি, কিন্তু বাংলাদেশে 64টি পর্যন্ত বেসরকারিকরণ হয়েছে। তার মধ্যে একটি
একটি মিল ফ্যাক্টরি চলেছে বলে কিন্তু আমাদের দৃষ্টান্ত নাই। যেমন আমরা যদি কুষ্টিয়ার মোহিনীর কথা বলি, আমরা অ্যাজাক্সের কথা বলি, সোনালীর কথা বলি, এগুলো কিন্তু চলেনি। বরং ব্যাংকের থেকে একটি লোন নিয়ে এটা আরেকবারও ব্যাংকের টাকা কিন্তু তছরূপ করা হয়েছে বলে মনে করি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বললেন যে এই যে বেসরকারি খাতে আমরা খুলনায় 9টি জুট মিলের মধ্যে 4টি জুট মিল বেসরকারি খাতে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যদি চালাতে পারে এবং যদি শ্রমিকদের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে এবং যেসব শ্রমিকরা কর্মক্ষম আছে যারা এই মিলে ছিল তাদের চাকরি দিয়ে যদি চালানো যেতে পারে, এখানে বড় ধরনের আপত্তি থাকার কথা না। যদিও এটা রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে এটা করতে হবে, কিন্তু এটা যদি না হয়, দ্বিতীয় হচ্ছে শ্রমিকরা যেন শ্রম বৈষম্যের মধ্যে না পড়ে, মজুরি বৈষম্য। এখন তো আসলে বলা হচ্ছে বিগত সরকারের সময় নানা ভুল সিদ্ধান্ত ছিল, এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, সে অবস্থায় কি নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে কিনা? অবশ্যই। আমার মনে হয় এই 53 বছরে বাংলাদেশের অনেক পরিবর্তন, অনেক দুঃশাসনের মধ্যে আমরা গেছি। এখন বাংলাদেশ আবার পুনর্নির্মাণের একটি জায়গা আসছে। সুতরাং এইটিও রাষ্ট্রায়ত্ত মিলগুলো রাষ্ট্রীয়ভাবে চালানো যায় কিনা এটাও পুনর্মূল্যায়ন হওয়া দরকার, বিজিএমসি সংশোধন হওয়া উচিত। ধন্যবাদ বকুল কুদ্দুস হুদা। দর্শক, যেমনটি আসলে শুনছেন যে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে আবারও সরকারিভাবে চালানোর জন্য নতুন করে ভাবনার সময় এসছে বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল আমার কাছে খুলনা থেকে জুট মিল নিয়ে সবশেষ খবর। খুলনার পাটকলের খবর জানাচ্ছিলেন সহকর্মী। মেট্রো রেলের সমসাময়িক ইস্যু নিয়ে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে কথা বলছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। সরাসরি যাচ্ছে সেখানে। যিনি দেখেন জনাব নাফিউল ইসলাম, ওনার নেতৃত্বে এই টিমটি এখন কাজ করছে। এই টিমের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে ড্যামেজের মাত্রাটা কতটুকু, কোন সিস্টেমটা আমাদের কমপ্লিটলি আনতে হবে, কোনটি আমাদের রিপ্লেস করলে হয়তো কিছু পার্টস রিপ্লেস করলে আমরা চালাতে পারবো, সিভিলের কি কি ক্ষতি হয়েছে, কোনটা এখানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, কোনটা আমাদের আমদানি করতে হবে। ওই জিনিসটা, ওই রিপোর্টটা পাওয়ার পর আমরা সেই অ্যাসেসমেন্টটা করতে পারবো। প্রাথমিকভাবে 270 দিনের কথা বলা ছিল, যদি পুরো সিস্টেমটা আমরা বাইরে থেকে আনি। এটা হচ্ছে আমাদের কনসালটেন্ট প্রাথমিক যে রিপোর্ট দিয়েছিল, যে কমিটিটা করা হয়েছিল। বাট আমরা চেষ্টা করতেছি সময়টা যত দ্রুত কমিয়ে এনে জনগণকে যত তাড়াতাড়ি প্রশান্তিটা দিতে পারি, প্লাস সেফটি ইস্যুটা আমাদের কনসিডারে নিতে হচ্ছে নিরাপত্তা সহকারে। তাড়াহুড়া করে যাতে আবার আমাদের জনগণের বিপত্তি না ঘটে, কারণ পাবলিক লাইফের যদি কোনো একটা লস হলে সেটা ইরিপেয়ারেবল, সেটা কোনোভাবে কম্পেনসেট করা যায় না। তো আমরা চেষ্টা করছি যে নিরাপত্তা বিষয়টা অক্ষুণ্ণ রেখে কত দ্রুত আমরা করতে পারি। এক্ষেত্রে দুটো অপশান আছে। প্রথম অপশান হচ্ছে যে আমাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা দেখব যে কোন কোন জিনিস আমাদের আনতে হবে, কোন কোন জিনিস আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা, এটা একটা আমাদের অপশান মাথায় আছে। যেমন আমাদের হয়তো কোনো স্টেশনে যাত্রীর প্রেশার কম, সেখানে আমাদের যন্ত্রপাতি আছে, এটা আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্টের বিষয়। আমরা পরবর্তীতে এটা আপনাদেরকে জানাতে পারবো। আগে আমরা রিপোর্টটার জন্য অপেক্ষা করছি। 1 সপ্তাহের মধ্যে আশা করি রিপোর্টটা পাবো। রিপোর্টটা পেলে তখন আমরা বসে সিনিয়র ম্যানেজমেন্ট বসে আমরা বুঝতে পারবো কি অবস্থায় আছে, সেটি আমাদের মন্ত্রণালয়কে আমরা জানাবো। আমরা যৌথভাবে একটা পরামর্শ করে, না এটা তো চলছে, ক্ষয়ক্ষতির আর প্রাথমিক আগে ছিল, আমরা সেটা এখন আর যেতে চাচ্ছি না, কারণ আমাদের টিম এখন প্রতিটা আইটেম। প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। আমরা সরাসরি সেটি দেখছিলাম। নড়াইলের কালিয়ায় বারুইপাড়া সেতুর নির্মাণ কাজ 6.5 বছরেও শেষ হয়নি। সেতুর নকশা জটিলতায় 65 কোটি টাকার সেতুর নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 135 কোটি টাকায়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে আগামী বছরের জুনে সেতু নির্মাণের বাকি কাজ শেষ হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ। সজীব রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। বছরের পর বছর চলছে সেতু নির্মাণের কাজ, শেষ হবে কবে জানা নেই কারো। 2018 সালে শুরু হয় নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীর উপর কালিয়া বারুইপাড়া সেতু নির্মাণের কাজ। 6.5 বছরে 3 দফায় মেয়াদ বাড়ানো হলেও এখনো শেষ হয়নি সেতু নির্মাণের কাজ। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। ব্রিজের কাজ 7 বছর চলছে, কোনো পরিবর্তন হয়নি। ত্রুটিজনিত নকশার কারণে এই ব্রিজের কাজ হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, অফিস, আদালত সবকিছু নদীর উপরে। সেতুটা হয়ে গেলে আমাদের অনেকটা উপকার হতো। ব্রিজটা চালু হইলে আমরা যে ব্যবসা বাণিজ্য করি, আমাদের মালামাল যাতায়াত করতে সুবিধা হবে, আমাদের খরচটা বাঁচবে। বিদেশ থেকে আমদানিকৃত স্টিল, আর্চ, স্প্যান সহ পাইলিংয়ের কাজ শুরু হয়েছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেড। আর আগামী বছর জুনের মধ্যে কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। পাইলিংয়ের কাজ কিছুদিনের মধ্যে শেষ করে দিব। আর আরেকটা পার্ট হচ্ছে স্টিল পার্ট,
স্টিল পার্টেরটা হচ্ছে আমাদের বাইরে থেকে আমদানি করা হয়েছে। আমাদের যে চুক্তির যে নির্দিষ্ট মেয়াদ, আশা করি মেয়াদের মধ্যে আমরা শেষ করতে পারবো। ডিজাইন ফল বলবো না, এটা বিআইডব্লিউটি এর ক্যাটাগরি বিভক্তের একটু ত্রুটি থাকতে পারে। সড়ক বিভাগের তথ্য মতে 651.83 মিটার দীর্ঘ ও 10.25 মিটার প্রস্থের পিসি গার্ডার সেতুটির নির্মাণে চুক্তিমূল্য 65 কোটি টাকা থাকলেও দফায় দফায় মেয়াদ বাড়িয়ে আর নকশা জটিলতায় নির্মাণ ব্যয় ঠেকেছে 135 কোটি টাকায়। সময় সংবাদ, নড়াইল। দখল হয়ে যাচ্ছে ঝিনাইদহের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের শত শত বিঘা জমি ও স্থাপনা। এজন্য দায়িত্বশীলদের উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। তবে জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের। বন জঙ্গলে ছেয়ে গেছে স্থাপনা, খুলে যাচ্ছে ভবনের ইট, ধসে পড়ছে দেয়াল, কোথাও আবার চুরি হচ্ছে জানালা দরজা সহ সেচ খালের লোহার গেট। এরই মধ্যে প্রকল্পের জায়গা দখল করে দোকানপাট, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। বছরের পর বছর এভাবেই বিলীন হচ্ছে ঝিনাইদহের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের শত শত বিঘা জমি ও স্থাপনা। এজন্য কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতাকেই দুষছেন স্থানীয়রা। তারা জানান, জায়গা ও স্থাপনাগুলো দখলমুক্ত করে ভবনগুলো সংস্কার করলে লাভবান হবে সরকারও। প্রভাবশালী মাতব্বর তারা তার ইচ্ছা মতো যারে মন বলে তারে মানে নামমাত্র ভাড়ায় দিয়ে চলছে। পানি উন্নয়ন বোর্ডে যারা চাকরি করে তারা বছরে একবারের জন্য এগুলো দেখভাল করতে আসে না। বাসাগুলো যদি সংস্কার করে, যে টাকা হয়তো তারা ভাড়া বা রাজস্ব পাচ্ছে, হয়তো আরও একটু ভালো তারা রাজস্ব এখান থেকে নিতে পারবে। এখানে আমরা যারা থাকি এখানে বসবাস করা খুব কষ্ট হয়ে যায়। সঠিক রক্ষণাবেক্ষণের প্রয়োজন এবং সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডেরই দায়িত্ব। জনবল সংকটের দোহাই দিয়ে পানি উন্নয়ন বোর্ড বরাবরের মতোই জানালেন পরিকল্পনার কথা। জনবল সংকটের কারণে দীর্ঘদিনে এটা মনিটরিং করা সম্ভব হয়নি। তবে আমরা একটি ডিপিপি প্রণয়ন করেছি, সেখানে চাষি ক্লাব সহ যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলা উচ্ছেদ করে আবার জিকেকে পূর্বের অবস্থায় ফিরে নেওয়ার জন্য একটা পরিকল্পনা রয়েছে। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জিকে সেচ প্রকল্পে প্রায় 300 থেকে 350 বিঘা জমি বেদখল ও পরিত্যক্ত। দখলদার আছে প্রায় 550। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। নদী ভরাট হয়ে যাওয়ায় নিষ্কাশন হচ্ছে না বৃষ্টির পানি। ডুবে গেছে যশোরের ভবদহে 52টি বিল ও শতাধিক গ্রাম। পানিবন্দী 1 লাখেরও বেশি মানুষ। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। পানিতে ডুবে আছে চারপাশ, রাস্তাঘাটের সঙ্গে প্লাবিত হয়েছে বাড়িঘরও। পলি পড়ে যশোরের ভবদহ অঞ্চলের নদীগুলো নাব্য হারিয়েছে আগেই। চলতি সপ্তাহের বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে এই অঞ্চলের 52টি বিল ও শতাধিক গ্রাম। পানিবন্দী 1 লাখের বেশি মানুষ। চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। 30,000-এর বেশি গের মার গেছে। গেরের পাড়ে যেসব শাকসবজি তো সেগুলো মার গেছে। মাছ সব বেরিয়েছে, নানান দিকে মাছ মারতেছে। ধান হবে না সামনে। গোয়ালে উঠেছে, কোনো বাড়ির থাকার ঘরে খাটের নিচ পর্যন্ত পানি উঠেছে। হাঁস মুরগির খামার ডুবে গেছে। বিভিন্ন ময়লা আবর্জনা আসে, অসুবিধা হচ্ছে। জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, মানুষ চলাফেরা করতে পারছে না, হাট বাজার করে খেতে পারছে না, স্কুল কলেজের ছেলে মেয়েদের যাতায়াতের সমস্যা হচ্ছে। বহু তথ্য উপাত্ত প্রমাণ দিয়ে দেখাইছি। আমরা বলেছি সেচ প্রকল্প আমাদের কোনো পুজোয় লাগবে না, কোনো কাজে আসবে না। এই সেচ প্রকল্প এই 10 লক্ষ মানুষের গালের পরে চাপাই দিয়েছে এই পানি উন্নয়ন বোর্ড। জলবদ্ধতা নিরসনের জন্য নীতিগতভাবে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে টিআরএম করার এবং তা দ্রুত কার্যকরী করতে হবে। ক্রাশ প্রোগ্রামের আওতায় আমডাঙ্গা খাল সহ অন্যান্য খালগুলোকে সংস্কার করে পানি বের হয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ভবদা স্লুইস গেটের পাশ দিয়ে কেটে সরাসরি নদী সংযোগের ব্যবস্থা করে দিতে হবে। জলাবদ্ধতা নিরসনে কাজ করার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং পাম্পগুলো চলমান আছে। মোটামুটি স্বাভাবিকভাবে কিছুটা পানি নামতেছে। আশা করতেছি খুব স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতির উত্তরণ হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যশোরের অভয়নগর, মণিপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ বিশেষ নিয়ে ভবদহ অঞ্চল গঠিত। সময় সংবাদ, যশোর। বেতন বৈষম্য নিরসনের দাবিতে এবার রাজপথে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে যশোর ও ঝিনাইদহে মানববন্ধন করেন শিক্ষকরা। এ সময় তারা জানান, স্নাতক ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 13তম গ্রেডে বেতন পান। সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের উপপরিদর্শক, এমনকি ডিপ্লোমা ডিগ্রিধারী নার্সরাও 10ম গ্রেডে বেতন পান। শিগগিরই সংকট সমাধান করে 10ম গ্রেডে
বাস্তবায়নের দাবি জানান তারা। চলতি সপ্তাহে টানা বৃষ্টিতে ক্ষতির মুখে বাগেরহাটের চিংড়ি চাষিরা। পানিতে ভেসে গেছে জেলার কয়েক হাজার ঘেরের চিংড়ি। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, ডুবে গেছে পুকুর ও ঘের। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে যায় বাগেরহাটের বিস্তীর্ণ অঞ্চল। পানিতে ভেসে যায় জেলার কয়েক হাজার ঘেরের চিংড়ি। ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টার সময় আবারও লোকসানে দিশেহারা চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা। আমার গাওলা গ্রামে যত ঘের 4% ডহে একেবারে শেষ। এই গেরের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই দুর্যোগেতে এগুলো আমরা পোষায় নেওয়া কোনো রকমের সম্ভব না। এই ক্ষতি যদি সরকার একটু পোষায় না দেয় তাতে আমাকে এই ঋণই আমরা শোধ করতে পারবো না। চিংড়ি চাষিদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার বিকল্প নেই বলে জানান এলাকাবাসী। তবে প্রাকৃতিক দুর্যোগের সাথে তাল মিলিয়ে পরিকল্পিতভাবে চিংড়ি চাষের পরামর্শ মৎস্য বিভাগের। কৃষকরা যদি চিংড়ি চাষ না করতে পারে তাহলে এই বৈদেশিক মুদ্রা আমরা আয় করতে পারবো না, আর এই এলাকার মানুষ না খেয়ে মারা যাবে। সরকার যদি এদেরকে কোনো রকম প্রণোদনা না দেয়, কোনো রকম আর্থিক সহায়তা না দেয়, তাহলে এদেরকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন ব্যাপার। দুর্যোগের সময় চাষিদের কিভাবে সহায়তা করা যেতে পারে এ প্রসঙ্গে আমাদের মাঝেও কর্মকর্তার মাঝে অনেকগুলো মিটিংও হয়ে গিয়েছে। আশা করি ভবিষ্যতে চাষিদের জন্য একটা আমরা প্যাকেজ আকারে কোনো একটা প্রকল্প বা আমরা সহায়তা দিতে পারবো। মৎস্য বিভাগের তথ্য মতে বাগেরহাটে 67,000 হেক্টর জমিতে 78,500 বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে মেহেরপুর ও চুয়াডাঙ্গার আগাম সবজি ও ধান ক্ষেত। এতে লোকসানে পড়ায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। আপাতত কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ কৃষি বিভাগের। মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের মাঠের দৃশ্য এটি। পানিতে নুয়ে পড়েছে ধান ক্ষেত, ভেঙে পড়েছে কলা, পেঁপে, করলা সহ লাউয়ের বান। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাঁচামরিচ ও গ্রীষ্মকালীন পেঁয়াজের। এমন দৃশ্য জেলার 3 উপজেলার বিভিন্ন গ্রামের মাঠ জুড়ে। ক্ষেত থেকে পানি নেমে গেলেও রোদ ওঠার সঙ্গে সঙ্গে পচে যাচ্ছে সবজি। এগুলো ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় কৃষকেরা। তবে আপাতত জমির ক্ষেতে কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ কৃষি বিভাগের। সর্বমোট মিলে আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা আমার লস আসবে। মানে বর্তমানে কি পরিমাণ যে ক্ষতি হবে, এই ক্ষতির হাত থেকে কিভাবে যে আমরা রক্ষা পাবো, আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 10% হয়তো মানুষের ঘরে আসতে পারে, তাছাড়া 90% ক্ষতির হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। জমিগুলোতে পানি নামানোর অনেক চেষ্টা করে নামানো হয়েছে, কিছু এখনো আছে। গাছটা একটু হার্ডেনিং হওয়ার পর, মানে এই স্টেজটা রিকভারি হওয়ার পরে সে যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে চুয়াডাঙ্গায় টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে রোপা আমন, আউশ, সবজি, মাসকলাই সহ অন্য ফসলগুলো। ফসলের জমিতে পানি আটকে থাকার কারণে ক্ষতির মুখে কৃষকরা। নিষ্কাশনের ব্যবস্থা হয় তাহলে আমাদের এই ফসলগুলো সুষ্ঠুভাবে পানি যাওয়ার জায়গাটাই ঠিক করতে হবে। পানিটা যেন নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তার জন্য সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। কৃষি বিভাগের তথ্য মতে টানা 4 দিনের বৃষ্টিতে চুয়াডাঙ্গায় 4100 হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। কনক আজাদ, সময় সংবাদ। এবার জেনে নেব খুলনা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 13 সেপ্টেম্বর দুপুরে ঝিনাইদহ সদরের তিওরদাহ গ্রামের আনোয়ার হোসেন মোটরসাইকেলে স্ত্রী সোনাবানুকে নিয়ে জেলা শহরে যাচ্ছিলেন। পথে বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে এক শিশুকে সাইড দিতে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়েন সোনাবানু। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিথ্যা ঘোষণা দিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আনা হচ্ছিল হোমিও ওষুধ। গোয়েন্দার তথ্যের ভিত্তিতে গত সপ্তাহে এমনই এক চালান জব্দ করে কাস্টমস বিভাগ। চট্টগ্রামের আমদানিকারক দ্য হোমিও ওয়ার্ল্ডের আমদানি করা 90% অ্যালকোহলযুক্ত ওষুধকে ঘোষণা দেওয়া হয়েছিল 10% অ্যালকোহলযুক্ত। এমনকি 100 কোটি টাকার পণ্যের মূল্য দেখানো হয় 88,86,000 টাকা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই পড়ছে পশুর নদীতে। দূষণের মাত্রা ছাড়িয়েছে দ্বিগুণের বেশি। সুন্দরবনেও নেতিবাচক প্রভাব, পরিকল্পিত উদ্যোগ নেয়ার আহ্বান। খুলনায় ইজারায় নেয়া 3টি পাটকলের বেহাল দশা। 1 বছরেও চালু করা যায়নি বেশিরভাগ যন্ত্র। কাঙ্ক্ষিত উৎপাদন না, কাজের পরিধি বাড়াতে কঠোর নির্দেশনা।
এবং 6.5 বছরেও শেষ হয়নি নড়াইলের বারুইপাড়া সেতুর কাজ। 65 কোটি টাকার ব্যয় দাঁড়িয়েছে 135 কোটিতে। নকশা জটিলতার খোঁড়া অজুহাত কর্তৃপক্ষের। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।